সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। সামনে সকল প্রকার স্থানীয় নির্বাচন মানে মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা মানে সকল প্রকার নির্বাচনে আওয়ামী লীগ লড়বে এবং এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। প্রসিকিউশন টিম যাদের নিয়ে গঠন করা হয়েছিল এবং পুরো ট্রাইব্যুনালই মূলত যাদের নিয়ে গঠন করা হয়েছিল তারা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতাদর্শে উদ্বুদ্ধ কিংবা মতাদর্শের লোক, এবং আসিফ নজরুল মেটিকুলাস ডিজাইনে এই কাজটা করেছিলেন প্রফেসর ইউনুসের মেটিকুলাস পরামর্শে। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিনা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, এমন এক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার পরেও যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিও টু শব্দটি করেনি, তারও একটা বড় কারণ এই যে সকলেরই এখন জানা আছে যে তাজুলের ট্রাইব্যুনালে কি ধরনের দুর্নীতি ঘটেছিল আর কি কি সব প্রমাণ আর সাক্ষী কোথায় কোথায় আছে। এবার কোনো অভিযোগ নাই, সরাসরি কোটি টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল হয়েছে তাজুল বাহিনীর সদস্যের বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছে। বঙ্গবন্ধু কন্যা বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন যে আয়োজন করা হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যারা দেশের বাইরে অবস্থান করছে তারা দ্রুততার সাথে দেশে যাতে ফিরে যায়। এখন আমার প্রশ্নটা হলো, বঙ্গবন্ধু কন্যা কি তবে বিএনপির এই অবৈধ নির্বাচন, অবৈধ সরকার ব্যবস্থাকে মেনে নিলেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। যে নির্বাচন নিয়ে এত কথা শুনেছি দিনের ভোট রাত্রে, আমরা 12ই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট ইউনুসের অধীনে যে নির্বাচন দেখলাম, সে নির্বাচনে কি দেখলাম? 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে সেই সান্ধ্য নির্বাচন দেখলাম, সান্ধ্য ভোট। তখন থেকে ভোট দেওয়া শুরু, ভোট দেওয়া হয়ে গেল। আর বিএনপির কিছু নেতাকর্মী, হ্যাঁ, তারা আমাদের আওয়ামী লীগ নেতাদের হাত পা ধরেছিল, তাদের কাছে চেয়েছিল। অনেকে বলছে যে ভাই আমরা নাকি ফ্যাসিস্টদের কাছে আবার চান কেন ভোট? কিন্তু আজকে যে ক্ষমতা এসেছে, চোর চোর চলে গেছে, আর ডাকাত বসেছে। যাক, আমি এটুকুই বলবো যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো ওই নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন হয়নি। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো পরিবর্তনও হয়নি, উন্নতিও হয়নি, হবারও আশা নেই। একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের কথা কেউ বলবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের জীবন মান উন্নতি করবে না, একথা বলতে পারবে না কোনো জায়গা থেকে কোনো কমতি রেখেছি। তাহলে অপরাধটা কি করলাম আমরা? মানুষ তুলনা করে দেখুক না। ফ্যাসিস্টকে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার নেতাকর্মী জেলখানায় তাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন চলছে। নির্যাতন করে করে তারা মেরে ফেলে দিচ্ছে। প্রায় 150 মতো নেতাকর্মীকে হত্যা করেছে, 11 জন সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, পা বেঁধে বেঁধে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছে। আর বলছে পুলিশের হত্যার বিচার হবে না। কেন বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে, এটা তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। কাজে যারা আজকে এই পুলিশের হত্যাকারীদের বিচার হবে না বলে ঘোষণা দেয়, তাদের বিচার আল্লাহর রহমতে একদিন বাংলার মাটিতে হবে, এটুকু বলতে পারি। সময়ের ব্যাপার। হ্যাঁ, 15 বছর 7 মাস আমরা ক্ষমতায় ছিলাম, দেশের সার্বিক উন্নতি আমরা করেছি, আমরা কোনো রিভেঞ্জ দিতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই জুলাই মাসের 15 জুলাই থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করে করেই স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে হত্যা করা হয়েছে। কাজে এই খুনিদের বিচার একদিন হবে, এটা হলো সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সংগঠন নিয়ে যেখানে যেখানে এখন আমাদের পূর্ণাঙ্গ হয়নি সেইগুলি পূর্ণাঙ্গ করতে হবে এবং আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং তার শীর্ষ প্রসিকিউটর হিসেবে, চিফ প্রসিকিউটর হিসেবে জামায়াতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগদান করেছিল, সেই ট্রাইব্যুনালে যে কি ভয়াবহ দুর্নীতি চলছিল তার একের পর এক প্রমাণ এখন বেরিয়ে আসছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে তারেক রহমান সরকার গঠিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অপসারণের পরপরই তখনই বেরিয়ে এসেছিল যে সরকারের হাতে এমন সব আর্থিক দুর্নীতির প্রমাণ চলে এসেছে যে তাজুল ইসলামের জন্য মানে সরে যাওয়া ছাড়া তখন কোনো উপায় ছিল না। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিনা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে, এমন এক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার পরেও যে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিও টু শব্দটি করেনি, তারও একটা বড় কারণ এই যে সকলেরই এখন জানা আছে যে তাজুলের ট্রাইব্যুনালে কি ধরনের দুর্নীতি ঘটেছিল আর কি কি সব প্রমাণ আর সাক্ষী কোথায় কোথায় আছে। তাজুল ইসলামের অপসারণের পরপরই তার যে প্রসিকিউশন টিম, সেই প্রসিকিউশন টিমেরই একজন সদস্য সুলতান মাহমুদ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত লিখেছিলেন যে কিভাবে রাজসাক্ষী ব্যবসা করে এবং টাকার বিনিময়ে অপরাধীদেরকে এক রকমের মামলা থেকে নিস্তার দিয়ে চেয়ারকে টাকা কামানোর হাতিয়ারে পরিণত করেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একেবারে এই ভাষায় লিখেই তখন সুলতান মাহমুদ লিখেছিলেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের জ্ঞাতসারেই অন্য প্রসিকিউশন টিমের সদস্য গাজী মুনার হোসেন তামিমের ঘরে তিনি আশুলিয়া মামলার পুলিশ সদস্য আফজালুল ইসলামের স্ত্রীকে ভারী ব্যাগ নিয়ে ঢুকতে দেখেছেন এবং সে কারণেই আফজালুল ইসলাম আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় রাজসাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন। ঠিক তেমনি ভাবেই চাংখারপুলে গুলি চালাচ্ছেন স্বয়ং নিজে এমন ভিডিও আছে পুলিশ অফিসারের, তাকেও বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিম ছেড়ে দিয়েছিল। যেটা সবচেয়ে একরকমের বিস্ফোরক তথ্য সুলতান মাহমুদ দাবি করে বসেন সেটা হচ্ছে যে রাজসাক্ষী হিসেবে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হলো শেখ হাসিনার মামলায়, যে শেখ হাসিনার মামলায় আসলে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখনকার পুলিশ আইজি, তিনি মূল সাক্ষী এবং সকল প্রমাণের মূল ভিত্তি, মানে যাকে ছাড়া আসলে মামলাটার আর কোনো প্রমাণাদি নাই, সেই রাজসাক্ষীকেও যে রাজসাক্ষী করা হয়েছে তাও একটা বিপুল টাকার বিনিময়ে সেটেল করেছিলেন তাজুল ইসলাম। তবে তাজুল ইসলাম দ্রুততম সময়ে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তখন যে এই সুলতান মাহমুদেরই তিনি অপসারণ চেয়েছিলেন, কারণ সুলতান মাহমুদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, গানম্যান নির্যাতন সহ নানা রকম অভিযোগ আছে। এসব বলে তিনি আপাতত ধামাচাপা দেন। আর নতুন যে চিফ প্রসিকিউটর বিএনপি নিয়োগ করেছে, বিএনপি পন্থী আইনজীবী আমিনুল ইসলাম, তিনি তখন বলেন যে তিনি মাত্র এসেছেন দায়িত্বে, এখনো কিছু জানেন না, অভিযোগ পেলে তিনি নিশ্চয়ই তদন্ত করে দেখবেন। মানে একেবারে সবচেয়ে স্পর্শকাতর যে মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলা, এবং শেখ হাসিনার মামলার যে মূল প্রমাণ রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেটাই বহু টাকার বিনিময়ে হয়েছে এমন একটা অভিযোগ আসার পর অনেকেই বলা শুরু করেন এরপর আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার গ্রহণযোগ্য থাকে কিনা, এই বিচারের পরবর্তী পর্যায়ে এই মামলার দুর্নীতির তদন্ত ছাড়া অগ্রসর হওয়া যায় কিনা। অনেকে এই প্রশ্ন তো অনেক আগে থেকেই তুলছেন যে অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠিত হলো শেখ হাসিনার বিচারের জন্য, সেটারই কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আছে কিনা। এই অবস্থায় এখন যেই প্রমাণ বেরিয়ে এসেছে, এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চালিয়ে নেওয়া, এসব বিচার কাজের বিশ্বাসযোগ্যতা থাকা কিংবা এর কোনো আইনি ভিত্তি আছে বলে দাবি করাই বোধহয় মুশকিল হয়ে যাবে। এই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমেরই আরেক সদস্য সাইমুম রেজা, তিনি পদত্যাগ করেছেন সোমবারে। মানে এই যে প্রসিকিউশন টিমটা গঠিত হয়েছিল তাজুল ইসলামের, সেখানে সকলেই তাজুল ইসলাম, যিনি জামায়াতের একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী, তার এই ঘনিষ্ঠ আইনজীবী এবং সহচরদেরকে নিয়ে এই প্রসিকিউশন টিমটি গঠিত হয়েছিল। সকলেই জামায়াতপন্থী, কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার করতে হবে, এটা আসলে মূলত জামায়াতের একটা রাজনৈতিক লক্ষ্য ছিল। কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু শেখ হাসিনা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করেছিলেন, কাজেই একরকমের তার প্রতিশোধ হিসেবে জামায়াত তার রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে যে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিচার করে ছাড়বে। এখন এমন অডিও ক্লিপ গতকাল সাইমুম রেজা তালুকদার নামের ওই প্রসিকিউটর পদত্যাগ করার পরে বেরিয়ে এসেছে, যেখানে শোনা যাচ্ছে প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য,
ফজলে করিম চৌধুরী, সেই ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বারবার কথা বলছেন, আর সেসব কথোপকথনে বারবারই তিনি বলছেন যে তিনি জামিনের ব্যবস্থা করে দিতে পারেন ফজলে করিম চৌধুরীর, যদি ফজলে করিম চৌধুরীর পরিবার তাকে 1 কোটি টাকা দিতে রাজি হয়। এমনকি তিনি এই কথাও বলছেন যে সেই 1 কোটি টাকাটা চাইলে পরিবার কিস্তি হিসেবে দিতে পারে, কিন্তু কিছু অগ্রিম 10-20 লাখ টাকা এখন থেকে দেওয়া প্রয়োজন। 2024 সালের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের রাউজানের এই সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কারাগারে আটক আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার মামলাটা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যায় নাই। এই যে তাজুলের প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার নিজেই ফোনে বলছেন আবার যে আসলে কোনো অভিযোগ নাই, অভিযোগ পাওয়াও যাবে না, প্রমাণও করা যাবে না, কাজেই এই যে একরকমের ওনাকে 1 কোটি টাকা দিয়ে প্রসিকিউশন টিমকে একরকমের খুশি করে জামিনের ব্যবস্থা করাটাই এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের জন্য ভালো হবে। এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগের পর যখন সোমবারে এই অডিও ক্লিপগুলো পরিবারের বরাতে পেয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হওয়া শুরু করে, তখন আবার তাজুলের প্রসিকিউশন টিমের সদস্য এই সাইমুম রেজা তালুকদার বলেছেন যে প্রসিকিউশন টিমের গঠনটাই এমন যে কোনোভাবেই কোনো ব্যক্তির পক্ষে একা কাউকে জামিন দেওয়া বা কাউকে রাজসাক্ষী বানানো বা কাউকে কোনো সুবিধা দেওয়া সম্ভব হয় না। এটা করতে হলে একেবারে চিফ প্রসিকিউটরের অনুমোদন সহ জ্ঞাতসারে পুরো প্রসিকিউশন টিমের একরকমের বোঝাপড়ার মধ্যে এই কাজটা করতে হবে, কারণ চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিমকে কয়েকটি স্তর পার করে মামলার নথি প্রস্তুত করতে হয় এবং আদালতে উভয় পক্ষের শুনানি, সাক্ষ্য, যুক্তিতর্ক শুনে আদালত তারপরে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে তাদের অর্ডার ও রায় দেন। কিন্তু সাইমুম রেজা তালুকদারের এই যে সংবাদ মাধ্যমকে দেওয়া এই মন্তব্য, তাতে পরিষ্কার যে তিনি বলতে চাইছেন যে এই যে চিফ প্রসিকিউটরের জানাশোনার বাইরে কিংবা পুরো প্রসিকিউশন টিমই যদি যুক্ত না হন, তাহলে কোনো কাউকে কোনো মামলায় সুবিধা দেওয়া প্রসিকিউশন টিমের পক্ষে সম্ভব হয় না। মানে সাইমুম রেজা তালুকদার একা ডুবতে চাইছেন না, তিনি যখন ডুববেন তখন তিনি সবাইকে নিয়েই সম্ভবত ডুবতে চাইছেন। এখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছেও নাকি এই অডিও রেকর্ড শুনিয়ে আসা হয়েছিল বলে এখন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের পরিবারের সদস্যরা দাবি করেছেন বলে প্রথম আলোতে লিখেছেন আওয়ামী লীগের কট্টর সমালোচক এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের একজন পর্যবেক্ষক ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান লিখছেন যে এই সাবেক সাংসদের পরিবার এই অডিও রেকর্ডগুলো তাজুল ইসলামকে গিয়ে শুনিয়ে এসেছিল, কিন্তু তাজুল ইসলাম তখন ওই মামলা থেকে সাইমুম রেজা তালুকদারকে বাদ দেন বটে, কিন্তু পুরো প্রসিকিউশন টিম থেকে বাদ দেন না। এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবার এখন এই অডিও রেকর্ডগুলো গিয়ে তুলে দিয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছে, এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। সেই পুলিশে দেবেন আইনমন্ত্রী, এই ভয়ে এখন তাজুলের প্রসিকিউশন টিমের আরেক সদস্য সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করলেন, এবং সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করার পর তিনি যে কোটি টাকা চেয়ে বেড়াচ্ছিলেন জামিনের বিনিময়ে প্রসিকিউশন টিমের পক্ষ হয়ে, সেই ফোন রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া শুরু হয়েছে। এখন এই যে এবিএম ফজলে করিমের পরিবারের সঙ্গে সাইমুম রেজা তালুকদারের যে কথোপকথন, সেখানে তিনি পরিষ্কার বলেন যে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আওয়ামী লীগ নেতা হিসেবে একরকম বড় নেতাদের কয়েকজনকে ফাঁসিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলো সাজানোর চেষ্টা হচ্ছে, কাজেই টাকা পয়সা দিলে একটা যোগসাজশের মধ্যে আসলে, সমঝোতার মধ্যে আসলে ছাড় পাওয়া যাবে। সেগুলোর সাথে যদি এখন সুলতান মাহমুদ যে অভিযোগগুলো এনেছিলেন প্রসিকিউশন টিমের আরেক সদস্য, যে এমনকি আবু সাইদের মামলায় একজন পুলিশ কর্মকর্তা ইমরান, তাকে যে শেষ পর্যন্ত মামলায় আর আসামি রাখা হয়নি, সেটাও একটা বড় ধরনের টাকার বিনিময় হয়েছে, সেসব অভিযোগ মিলিয়ে দেখলে, কিংবা আব্দুল্লাহ মামুনকে সাক্ষী করা, কিংবা আশুলিয়ার মামলায় যে লাশ পোড়ানোর সঙ্গে জড়িত ছিল সেই এসআইকে রাজসাক্ষী করে ফেলা, কিংবা চাংখারপুলে যে পুলিশ গুলি চালিয়েছে সেই পুলিশকেই মামলা থেকে নিস্তার দেওয়া, এই সবগুলো মেলালে পরিষ্কার হয় যে বড় ধরনের টাকার লেনদেন চলছিল এই প্রসিকিউশন টিমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হওয়ার পর থেকে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের এসব ভয়াবহ আর্থিক দুর্নীতি, নৈতিক দুর্নীতির সাক্ষী, সাক্ষ্য, প্রমাণ হাতে নাতে পাবার পরেও বিএনপি সরকারের জন্য কি শুধুমাত্র এই অতি স্পর্শকাতর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাজুলের প্রসিকিউশন টিমের সদস্যদের একে একে সরিয়ে দেওয়াই যথেষ্ট হবে, নাকি আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি কিনা পুরো ইউনূস সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তার জন্য এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো
ঘটনাগুলোর পুনঃ বিচারের উদ্যোগ নেওয়া প্রয়োজনীয় হয়ে পড়বে। এর পাশাপাশি এই যে ABM ফজলে করিম চৌধুরীর মতো আওয়ামী লীগের যেসব নেতা কর্মী, পুলিশ বাহিনীর যেসব সদস্য সহ যেই ব্যক্তিবর্গকে বিনা অভিযোগ গঠনে এই 1.5 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা জামিনে আটকে রাখা হয়েছে, তাদেরকে জামিন দেওয়াও বোধহয় আইনগত দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং ন্যায় বিচারের স্বার্থে একটা অতি জরুরি উদ্যোগ বটে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার একটা বক্তব্য শুনছিলাম। তিনি সেখানে বলতেছেন, সামনের সকল স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অর্থাৎ বর্তমান যেই সরকার তারা অলরেডি প্রচেষ্টা চালাচ্ছে খুব দ্রুততার সাথে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো আছে, অর্থাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ, অর্থাৎ স্থানীয় সরকার যতগুলো নির্বাচন হয় প্রত্যেকটা নির্বাচন তারা দেবে, কারণ তাদের লোকজন সেট আপ করতে হবে। এই ধরনের একটা কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন। এই ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ভিডিও। বঙ্গবন্ধু কন্যা বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন যে আয়োজন করা হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যারা দেশের বাইরে অবস্থান করছে তারা দ্রুততার সাথে দেশে যাতে ফিরে যায়। এখন আমার প্রশ্নটা হলো, বঙ্গবন্ধু কন্যা কি তবে বিএনপির এই অবৈধ নির্বাচন, অবৈধ সরকার ব্যবস্থাকে মেনে নিলেন? আমার আরেকটা প্রশ্ন, বঙ্গবন্ধু কন্যা কি তবে বিএনপির উপর ভরসা করছেন যে বিএনপি ক্ষমতায় আছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বন্দোবস্ত করে দেবে? এটা কি আদৌ সম্ভব? এই দুটো প্রশ্ন আমি প্রত্যেকটা মানুষের কাছে রেখে যেতে চাই, কিন্তু এই প্রশ্নের আড়ালে একটা গভীর বার্তা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা কূটনীতি। একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে মনে করিয়ে দিই। সাংবাদিকরা কয়েক মাস পূর্বে বঙ্গবন্ধু কন্যাকে প্রশ্ন করেছিলেন যে তার সরকার পতনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিংবা হাত ছিল কিনা। তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, না, আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। এমনকি সজীব ওয়াজেদ জয় তিনিও কিন্তু একই রকম উত্তর দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো ভূমিকা ছিল না আওয়ামী লীগ সরকারের পতনে। এখানে বিভিন্ন ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী দেশ এবং বিদেশি বিভিন্ন গোষ্ঠী ভূমিকা নিয়েছিল, কিন্তু সরাসরি তারা দুজনের কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। এটাই হচ্ছে কূটনৈতিক ভাষা। যারা এই খামেনি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলোধনা করেছেন আওয়ামী লীগের, সেই মানুষদেরকে বলতেছি আপনারা কূটনীতি নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন বঙ্গবন্ধু কন্যার প্রত্যেকটা মেসেজে, প্রত্যেকটা বার্তায় একটা গভীর সূত্র লুকিয়ে থাকে। সেটা বোঝার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগ এখনো কেন নীরব ভূমিকার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের অনেকেই আক্ষেপ করেন, আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে আক্ষেপ করি যে এখনো কেন আওয়ামী লীগ কোনো প্রকার ভূমিকা নিচ্ছে না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে না, কেন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামছে না, কেন নেতারা দেশে আসছে না। এখানে একটা বিশেষ কারণ আছে। দেখেন, বর্তমান প্রজন্ম এবং আমাদের প্রজন্ম, আমরা কিন্তু জন্মের পর মোটামুটি আওয়ামী লীগের শাসনামল দেখেছি। বঙ্গবন্ধু কন্যা নিজেও বলেছেন, ইউনূসকে দেখেছেন, আরেকটা সরকার বর্তমানে আছে তাদেরকেও দেখেন, আমাদেরকে তো অনেকদিন দেখেছেন, এখন দেখেন নতুন সরকার কিভাবে দেশ পরিচালনা করতে পারে, আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে কিনা। এইখানেও একটা বিশাল বার্তা লুকিয়ে আছে যেটা আপনারা কখনোই বোঝার চেষ্টা করেন না। আমি একটা কথা সবসময় বলি, আবারও বলছি, আমরা যা দেখি সেটা রাজনীতি না, আমরা যা দেখি না সেটাই রাজনীতি, আমরা যা দেখি না সেটাই কূটনীতি। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল হেসে খেলে হারিয়ে যাবে খুব সহসায়, এত সহজে। যে দলের সমর্থন সংখ্যা বর্তমানে 50% মতো, এত সহজে এত জলদি হারিয়ে যাবে কখনোই না। বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এখানে বিএনপি কেউ প্রয়োজন নেই, জামাত কেউ প্রয়োজন নেই, কাউকেই প্রয়োজন নেই। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, জনমানুষের দল, মেহনতি মানুষের দল, কৃষক, শ্রমিক, জনতার দল, শিক্ষার্থীদের দল, প্রত্যেকটা সেক্টরের মানুষের দল। এই দলে আমলা থেকে শুরু করে একদম মুচি নিচু জাতের যারা মেথর, তারাও বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। সুতরাং এই দলকে, এই আদর্শকে, এই অনুভূতিকে হত্যা করা পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব না। হোক সেটা ডিপ স্টেট, হোক সেটা তুর্কি, হোক সেটা পাকিস্তান, হোক সেটা হোয়াটএভার, যেই দেশই হোক না কেন। সুতরাং কূটনীতি একটু পড়াশোনা করেন, জিও পলিটিক্স একটু পড়াশোনা করেন, বুঝতে পারবেন বঙ্গবন্ধু কন্যার প্রত্যেকটা বার্তার মধ্যে একটা বিশেষ কারণ, একটা বিশেষ উদ্দেশ্য লুকায়িত থাকে, যেটা বোঝার মতো সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের অধিকাংশ নেতার মাঝে নাই। আওয়ামী লীগের হতাশাগ্রস্ত তৃণমূল যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। আপনারা ধৈর্য ধরেন, 18-19 মাস আপনারা ধৈর্য ধরেছেন, আপনারা দলটাকে প্রাসঙ্গিক বানিয়ে রেখেছেন, রাজপথে লড়াই করতেছেন, সংগ্রাম অব্যাহত রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যেই উপস্থিতি, বিশেষ করে তৃণমূল যারা গত 15 বছর রুটি, মাখন, হালুয়া খেতে পারেন নাই, তারাই এই সময়টায় দলকে টিকিয়ে রেখেছেন। অনলাইনে আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে আশা দিচ্ছে, প্রাণের সঞ্চার খুঁজে পাচ্ছি। সুতরাং হতাশাগ্রস্ত হবার কিছু নেই। বাংলাদেশ আওয়ামী লীগ করতে গেলে 20-50টা মামলা মাথায় রাখতে হবে, মাথায় নেওয়ার সক্ষমতা রাখতে হবে, সেই ধৈর্য, সেই সামর্থ্য রাখতে হবে, সেইটুকু মানসিকতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন লড়াই করে তাদেরকে একা লড়াই করতে হয়, তাদের পাশে কাউকে পাওয়া যায় না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।